নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কলমি শাকের চচ্চড়ির রেসিপি শেয়ার করে নেব, যা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমে কলমি শাকটা ভালো করে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কাটার পরেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এবং ডাঁটাগুলো কিন্তু রাখতে হবে, যেহেতু চচ্চড়ি হবে সেই ক্ষেত্রে ডাঁটা না দিলে কিন্তু শুধু পাতাগুলো দিলে ভালো লাগবে না। তারপরে এখানে মিক্সিং জারের মধ্যে একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব। সেই জন্য প্রথমে আমি 1 চামচ দিয়েছি রাই সর্ষে, তারপরে দিয়েছি 2 চামচ পোস্ত। সর্ষে পোস্তর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন পছন্দ মতো। তারপরে এর মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা এবং 1 কোয়া রসুন। সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা পেস্ট আমরা এখানে তৈরি করে নিয়েছি। পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেলে ব্যবহার করব। যে কোনো চচ্চড়ি বা যে কোনো শুক্তো জাতীয় রান্না সর্ষের তেলে করলে তার টেস্টটাই বেশি ভালো আসে, সেই জন্য এখানে সর্ষের তেলে করছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে প্রথমে কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণ মশলা বড়ি ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি নর্মাল ব্যবহার করতে পারেন, আমি এখানে মশলা বড়িটা ব্যবহার করেছি। বড়িটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন বড়িটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবং বড়ি ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। বেশি কড়া করে ভাজলে পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে, সেই ক্ষেত্রে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে দেখবেন বড়িটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তারপর একটি পাত্রের মধ্যে বড়িটা আমি তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই দিয়েছি 1 চামচ 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা। প্রথমে আমরা মশলাতে পেস্ট করার সময় কিন্তু 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই ক্ষেত্রে ঝালটা বুঝে শুনে ব্যবহার করবেন। 5 ফোড়নটা দেওয়ার পর এবং শুকনো লঙ্কা দেওয়ার পরে খানিকক্ষণ পর আমি এখানে দিয়েছি 2টো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে যায় এবং কালারটা চেঞ্জ হয়ে যায়। ততক্ষণ অবধি কিন্তু আমাদেরকে এখানে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এবং পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি ছোটো ছোটো করে লম্বাটে করে কেটে রাখা আলু। আলুটা কিন্তু কাঁচা রয়েছে, সেই ক্ষেত্রে আমি এখানে পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করার পরে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা ভাজতে সময় লাগবে এবং সেদ্ধ হতেও সময় লাগবে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু পেঁয়াজটা ভাজার পরপরই আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরেও আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আলুটা একটু নরম হয়ে আসে। তারপরে অবশ্যই করে কিন্তু আমাদেরকে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, না হলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না এবং ঠিকমতো ভাজাও হবে না। আলুটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবং দেখে আশা করি বুঝতে পারছেন প্রায় 5 মিনিট মতো আমি এখানে নাড়াচাড়া করেছি। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো, যাতে করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলুটা নরম হয়ে গিয়েছে অনেকটা পরিমাণে, এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে এর মধ্যে খানিকটা পরিমাণ দিয়ে দিচ্ছি নুন, এবং সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো। নুনটা দিয়ে দেওয়ার একটাই কারণ, আলু ভাজার সময় যদি নুনটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব, যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা মেশানো হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে মেশানো হয়ে গিয়েছে। এর থেকে বেশি কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আর আলুটা একটু পাতলা পাতলা করে কেটেছি ছোটো ছোটো করে, সেই ক্ষেত্রে আলুটা বেশি সেদ্ধ হতে সময়ও লাগবে না। ঠিক এইরকম পর্যায়ে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রেখেছিলাম। 15 মিনিট পর আপনাদেরকে আমি এখানে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুটা আমাদের ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে। আমি ঢাকাটা খুলে আরও একবার এখানে নাড়াচাড়া করে নিয়েছি, এবং খুব সুন্দরভাবে আলুটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। সেটা আপনাদেরকে দেখিয়েও দিলাম একটা আলু কেটে, যে সুন্দরভাবে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা হয়ে গিয়েছে, লালচে লালচে করে বেশ সুন্দর হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে কেটে ছোটো ছোটো করে কেটে রাখা কলমি শাকটা সেটা কিন্তু দিয়ে দেবো। কলমি শাক ভাজা তো আমরা রসুন ফোড়ন দিয়ে অনেকেই খেয়েছি, অনেকেই কেন বলছি, সবাই এইভাবেই খেয়ে থাকি, কিন্তু কলমি শাকের এই চচ্চড়ি একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা একটু বেগুন খেতে পছন্দ করেন বা চচ্চড়ির মধ্যে বেগুন দিতে পছন্দ করেন, তারা কিন্তু ছোটো ছোটো করে বেগুন কেটেও দিতে পারেন। বাড়িতে খুব একটা বেগুন কেউ আমার পছন্দ করে না, সেই জন্য কিন্তু আমি এখানে চচ্চড়ির মধ্যে বেগুনটা দিইনি, এইভাবেই করেছি। আপনারা চাইলে খানিকটা পরিমাণ বেগুনও দিতে পারেন, তাতেও বেশ ভালো লাগবে। এই রকম চচ্চড়ি যদি গরমকালে গরম ভাতের সাথে থাকে কিন্তু বেশ ভালো লাগে খেতে। খুব সুন্দর একটি রেসিপি। যারা সাধারণত শাক খেতে পছন্দ করেন না, তারা এই চচ্চড়ির রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদের ভালো লাগবে।
শাকটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে শাকটা খুব সুন্দরভাবে আলুর সাথে এবং যা যা মশলা রয়েছে তার সাথে ভালোভাবে মেশানো হয়ে যায় খুব সুন্দরভাবে। এবং শাকটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে, এবং ঢাকা দিয়ে রান্না করার পরেই দেখবেন শাকটা অনেকটা পরিমাণে কমে গিয়েছে। শাক জাতীয় সবজি কিন্তু প্রথমে দেখলে মনে হয় অনেকটা পরিমাণে, কিন্তু যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম অল্প হয়ে যায়। খুব ভালো করে এখানে কিন্তু আমাদের মেশানো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট রান্না হতে দেব। ঢাকা দিয়ে 20 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 20 মিনিট পর আপনাদেরকে আমি এখানে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। খুব সুন্দরভাবে শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটা তো আগে থাকতেই ভাজা হয়েই ছিল, সেই ক্ষেত্রে আর ঢাকা দেওয়ার এখানে প্রয়োজন নেই। আর শাক সেদ্ধ হওয়ার পর দেখবেন একটু জল জলে ভাবটা চলে আসে, তাই যতক্ষণ না অবধি জলটা একটু শুকিয়ে আসছে, মানে একটু টেনে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু খানিকক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে করে জল জলে ভাবটা একদম শুকনো শুকনো হয়ে যায়, যেহেতু চচ্চড়ি একদম শুকনো শুকনোটাই কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে জল জলে যে ভাবটা রয়েছে সেটা একদম টেনে যায় এবং শুকনো শুকনো হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং রসুনের, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর একটা কথা, আমি কিন্তু এখানে মশলাটা দেওয়ার সাথে সাথে জলের ব্যবহার করছি না, তার কারণ হচ্ছে জল যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মশলা কষানোর পরে যে একটা টেস্ট আসে রেসিপির, সেটা কিন্তু আসবে না। সেই ক্ষেত্রে আমি প্রায় 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে মশলার সাথে এটাকে আমি কষিয়ে নিয়েছি। যত ভালো কষানো হবে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যখন এখানে মনে হবে যে আমাদের কষানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর কষানোর প্রয়োজন নেই, তখন আমরা পরিমাণ মতো এখানে জলের ব্যবহার করব। আর অতি অবশ্যই করে জলটা কিন্তু মিক্সিং জার ধোয়া জলই ব্যবহার করতে হবে, এতে করে রান্নার টেস্টটা খুব ভালো আসে। সামান্য পরিমাণ জল দিয়েছি, খুব একটা বেশি পরিমাণে জল দিইনি। শাকটা যতটুকু যা সেদ্ধ হতে বাকি রয়েছে সেইটুকুটাও সেদ্ধ হয়ে যাবে। চচ্চড়িটা একদম শুকনোই হবে, কিন্তু তাও যতটুকু সেদ্ধ হতে শাকটা বাকি রয়েছে সেইটুকু সেদ্ধ হওয়ার জন্যই সামান্য পরিমাণে আমি মিক্সিং জার ধোয়া জলটা দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং খানিকক্ষণ পর যখন দেখবো এটা ফুটে আসছে, তখন আমরা যে আগে থাকতে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। বড়িটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলে কিন্তু আমাদের এই কলমি শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। বড়িটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম, যাতে জল জলে যে ভাবটা রয়েছে সেটা যেন একদম শুকনো শুকনো হয়ে যায়, তাতে করে চচ্চড়িটা খেতে বেশ সুন্দর লাগে। সুন্দর করে কিন্তু আমাদের চচ্চড়িটা একদম রেডি হয়ে গিয়েছে এবং একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। যতটুকু জল জলে ভাব রয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সেটাও একদম শুকিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি এখানে এভাবে সার্ভ করে দিয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।